অনেক ভাবে যুদ্ধ করার ফলে আমরা 2-3 বছর আগে এনবিআর থেকে 15 থেকে 5-এ নিয়ে আসছি। আমরা যখন 15% থেকে 5-এ নিয়ে আসি তখন কিন্তু আমরা বলেছিলাম যে ভ্যাট আদায় বাড়বে, এবং গত বছরের এই স্টেটমেন্ট অনুযায়ী এনবিআর চেয়ারম্যানের যে 19% ভ্যাট আদায় বেড়েছে। তার মানে আমরা যা বলেছি সেটা ঠিক। আমরা এও বলেছি ভ্যাটের হার আরও কমান এবং ইএফডি মেশিন সবাইকে দেন, এবং স্ট্রিট ফুড থেকে শুরু করে ছোট ছোট কেউ যেন ভ্যাটের আওতার বাইরে না যায়, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং সরকারের রাজস্ব 10 গুণ আদায় হবে। সেইটা না করে সেই হঠকারী সিদ্ধান্ত সরকার আবার নিল উইদাউট এনি কনসার্ন। আমাদের সাথে বসার সুযোগও হয়নি, তাদের কথা বলার সুযোগ হয় নাই। এটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন না। সেই এই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের ফর্মুলায় এখনও আমলাতন্ত্র রয়ে গেছে, তারা কোনো কথা নাই বার্তা নাই একটা ট্যাক্স ভ্যাট ইম্পোজ করে দিবে, এটা তো হইতে পারে না। এটা কোনো সভ্য সমাজে হওয়ার কথা না। তো আমরা মনে করি এই আমলাতন্ত্রের হাত থেকে থাবা থেকে দেশকে বাঁচানো এখন জরুরি। কারণ এই 15%-এর নামে আসলে হয়রানি হবে। 15%-এর নামে আসলে সাধারণ মানুষ 15% আমাদেরকে ভ্যাট দিবে না। তো আমাদেরকে অত্যাচার করবে সাধারণ মানুষজন, খেতে এসে 15% ভ্যাট নিয়ে আমাদের সেল কমবে। কারণ এই ভ্যাটটা তো সরকার জনগণ দিবে, জনগণের ভ্যাটের আমার ফুডের সাথে ভ্যাটের এই টাকাটা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পরে এই আমার যে বর্তমান বাজার পরিস্থিতি, বর্তমান যে মানুষের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই কন্ডিশনে এই মূল্যস্ফীতিতে মানুষ 15% বেশি টাকা খরচ করে খেতে যাবে না, স্টেট 10% বেড়ে যাবে আরও। মানে যদি আরও 5-10% অ্যাড হয়, তাহলে আমাদের আগে দরকার হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। আপনি দেখেন যে ল অ্যান্ড অর্ডার এত খারাপ অবস্থা হয়ে গেছে যে আমাদের সেল সন্ধ্যার পরে কমে গেছে, মানুষ কেউ বাইরে যেতে চায় না। এটা নিয়ে আমি বুঝি না মিডিয়ারা কেউ লিখছে না। আমার আগে বলতাম যে বৈষম্য শিকার মিডিয়ারা তারা কথা বলতে পারে না। আমার তো মনে হচ্ছে এখন মিডিয়ারা আরও কথা বলতে পারছে না। প্রকৃত সিচুয়েশনটা আমার মনে হয় সরকার বুঝতেছে না। আর সমস্যা হচ্ছে যারা এখন এই সরকারে আছে তারা যখন সরকারের সমালোচনা করতো বিগত সরকারের, তখন মনে হয়তো এত রিয়েলিস্টিক কথা বলতেছে। যখনই তারা চেয়ারে বসে তখন হয়তো তারা একটা টিনের চশমা লেগে যায় ওখানে, তখন তারা আর জনগণের কষ্ট, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা বুঝতে চান না। আর একটা মূল বিষয় হচ্ছে আইএমএফের ফর্মুলায় পৃথিবীতে কোনো রাষ্ট্র ডেভেলপ করতে পারে না। এখন এক পক্ষ আইএমএফ থেকে লোন করবে, সেই লোনের টাকা তারা আবার লুট করে নিয়ে যাবে বিদেশে, আরেক পক্ষ এসে আবার আইএমএফ থেকে আইএমএফের ফর্মুলায় লোন করবে এবং দেশকে একটা দারিদ্র্য সীমার নিচে নিয়ে যাবে। নিলে সুবিধা তো, কারণ এই এনজিও গভর্নমেন্ট, এই যারা এনজিও তো সবাই তারা গঠন করছে, তাহলে দেশের 12টা বাজলে ইকোনমির, দেশের মানুষ যখন রাস্তায় চলে আসবে ছোটো ছোটো উদ্যোক্তারা, তখন তাদের জন্য সুবিধা হবে। আবার তারা এনজিওর মাধ্যমে দেশে দারিদ্র বিমোচনের জন্য কাজ করবে, অনেক ফান্ড পাবে। তাহলে আমরা আলটিমেটলি কী হলো, আমরা ওই দারিদ্রতার মধ্যেই আমাদের জীবনটা চলে যাবে। তা না করে সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই সরকারের কৃচ্ছ্রতা সাধন করা উচিত। সরকার এই আমলাতন্ত্র যেভাবে বিগত 50 বছরে এই ব্রিটিশ পলিসিতে যেভাবে আমলাতন্ত্র জেঁকে বসছে সাধারণ মানুষের উপরে, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছাড়া আমরা কিছু বলবো না। পলিটিক্যাল মাত্র নাম কাওয়াস্তে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টে সবচেয়ে বড় করাপশন করছে আমলারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি বিল্ডিংয়ের পর বিল্ডিং, কোনো কেনাকাটার পর কেনাকাটা, যত কেনাকাটা পড়ে তত তাদের সুবিধা বেশি, তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করতেছে। আর আমরা ছোটো ছোটো ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বেচায় রাখাটা ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। এখন আমরা বলতে চাই যে, আমি স্ট্রেটলি বলতে চাই, আজ সমিতির হিসেবে আমরা যেটা বলতে চাই যে আমরা সাধারণ মানুষ, ছোটো ছোটো ব্যবসায়ী, আমাদেরকে বাঁচিয়ে রাখা জরুরি। কারণ ছোটো ব্যবসায়ীরা না বাঁচলে এই দেশ টিকতে পারবে না। আরেকটা ব্যবসা আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোটো উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধ পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এত সমস্যা কিনা সেটাও বুঝতে পারছি না। আর আমাদের দেশে সুশীল সমাজ কাকে বলবো? যখন সে সুশীল থাকে তখন তারা সঠিক কথা বলে, যখন তারা ক্ষমতায় যায় তখন তারা আর সাধারণ মানুষের দুঃখ বোঝার চেষ্টা করে না। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলতেছে দেশের অর্থনীতি ঠিক আছে। কোথায় ঠিক আছে? কোথায় ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমি জানি না যে আমরা কোন দিকে যাচ্ছি। এই 15% ইম্প্যাক্ট, এমনি আমরা করোনার পর থেকে ধুকে 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 টিকে আসি। এখন আপনি একটা রেস্টুরেন্টের চাকচক্য দেখে মনে করতে পারেন যে অনেক ব্যবসা হচ্ছে এখানে বুঝি আমরা শ্রমিক সংকটে আছি। বিগত সরকারের আমলে আপনার ইউটিলিটি কস্ট ডাবল হয়ে গেছিলো, সেটা তো অ্যাডজাস্ট করেন নাই। আপনি এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন নাই, এখন পর্যন্ত একটা লেভেল আসতে পারে না। ডলার ফ্ল্যাকচুয়েশনের কারণে ধরেন আমার সমস্ত প্রোডাক্ট কী হবে জানি না। সামনে রোজা আসতেছে, এই রোজায়
এই আমরা কীভাবে সাসপেন্ড করবো উই ডোন্ট নো। তো এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। তো আমি জানি না আমার কথা এই সরকারের কানে যাবে কি না, কারণ আমরা প্রস্তুতি নিচ্ছি যদি এইভাবে সরকার আমাদেরকে নিষ্পেষিত এবং বারবার যদি আমাদের নির্যাতনের শিকার হইতে হয় বিভিন্নভাবে, তাহলে তো এই ব্যবসা আসলে কীভাবে করবো জানি না। তাহলে আমাদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে হবে। মিষ্টি আমাদের সাথে মিষ্টিরাও আছে, যে মিষ্টি আমাদের রেস্টুরেন্টে, অনেক রেস্টুরেন্টে মফস্বলে মিষ্টি বিক্রি হয়, সেখানেও একই অবস্থা, মিষ্টিতে 15% ভ্যাট। তাহলে আমাদের দেশের যে চাষি, এই মিষ্টিতে সরাসরি 15% ভ্যাট হলে মিষ্টির দাম আরও বেড়ে যাবে। এমনি চিনির দাম তো অনেক বাড়তি, 3 গুণ হয়ে গেছে অলমোস্ট চিনির দাম লাস্ট 2 বছরে। তাহলে আপনি বলেন যে আমাদের যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে আমার সেল কমে যাবে। সেল কমে যাবে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হইতে পারে না। আমরা শুধু বলতে চাই সরকার করের আওতা বাড়াক। যারা কর আওতার বাইরে, এই সাউথ এশিয়া আমরা সবচেয়ে কর কম দিচ্ছি। আমাদের কর দেওয়ার ক্যাপাসিটি 10 গুণ বেশি আছে। সেখানে না গিয়ে যারা কর দিচ্ছে তাদেরকে শুধু আপনি চিপাবেন, এটা তো হইতে পারে না। আপনি যারা নতুন নতুন করদাতা ফাইন্ড আউট করেন, আপনি প্রত্যেকটা রেস্তোরাঁকে, প্রত্যেকটা স্ট্রিট ফুডকে, প্রত্যেকটা ছোটো ছোটো ব্যবসাকে ভ্যাটের আওতায় আনতে হবে। আপনি আমার কাছ থেকে শুধু ভ্যাট নেবেন, পাশের দোকান থেকে নেবেন না, এটা তো আসলে অসম একটা কী বলে, এটা একটা জুলুম। এই জুলুম থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যেই অবস্থায় আপনার এই মাঠ পর্যায়ে আমরা নির্যাতিত হই, এটা আমরা যাই না আসলে। কারণ কার ঘাড়ে কয়টা আছে, মাথা আছে যে আমরা সরকারের সাথে যুদ্ধ করে ব্যবসায় টিকে থাকবো? কারণ সরকার তো কোনোদিন শোনেই নাই আমাদের কথা। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যে আমাদের সাথে বসার প্রয়োজনে মনে করে নাই। এফবিসিসি এর মতো একটা প্রতিষ্ঠানকে ঠুটো জগন্নাথ বানায় রাখছে। এর আগের গভর্নমেন্ট কী করলো না, নিজেদের দলীয় লোক বসায় রাখছে যাতে সাধারণ ব্যবসায়ীদের কথা বলতে পারে না। এখন প্রশাসক বসায় রাখছে, সেটাও সাবেক আমলা। উনি কি বুঝে ব্যবসার? তা আমার কথাটা কে বলবে? তার মানে কি পিছে প্ল্যান করে দেশটা ধ্বংস করা? আপনি একটা ব্যবসায়ীকে বসান, কি 7 জন ব্যবসায়ী কি ছিল না এফবিসিসিতে? আগে বড় বড় ব্যবসায়ীরা যে কোনো সরকারের সাথে আঘাত করে তারা তাদের ব্যবসার সাম্রাজ্য বাড়িয়েছে। কিন্তু আমরা যারা ছোট উদ্যোক্তা, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। এবং এই আমাদের কোনো উদ্যোক্তারই তারা কোনো কেয়ার করে না। আসলে রাষ্ট্র চলে কার টাকায়? আমাদের টাকায়। তা আমাদের কথা শুনবে না। তারা তো রাজা হয়ে বসে আছে, আমরা হলাম প্রজা। তো যারা রাজা, এই দেশটাকে এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো রাজা হয়ে বসে আছে, আমাদেরকে জমিদার প্রথা শুরু করে দিছে। আমার ইচ্ছা মতো আমি ট্যাক্স নির্ধারণ করলাম, আমি খাজনা নির্ধারণ করলাম, তুমি দিবা। এটা কিভাবে সম্ভব? আমি জানি না এই সরকারের কাছে আমার কথা পৌঁছাবে কিনা। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব, হয়তো। এইভাবে হইতে পারে না। আমরা বলেছি ভ্যাট কমানোর জন্য, উনি ভ্যাট 3 গুণ বাড়াবে, এটা তো কোনোভাবেই কাম্য না।